অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট আয়োজনে নির্বাচন কমিশন আত্মবিশ্বাসী ও প্রতিজ্ঞাবদ্ধ, এমনটা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সোমবার সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রার্থীদের আপিল আবেদনের বুথ পরিদর্শন শেষে এমন মন্তব্য করেন তিনি। প্রথম দিন ৪২ জন প্রার্থীতা ফিরে পেতে আবেদন করেন। সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইয়ের পর বাতিল হওয়াদের রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন। ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত এই কার্যক্রম চলবে। নির্বাচন ভবনের নিচে ১০টি বুথও স্থাপন করা হয়েছে। আপিল জমা দিয়ে প্রার্থিতা ফিরে পাওয়ার পাশাপাশি যাচাই বাছাই পদ্ধতি নিয়েও বিভিন্ন অভিযোগ করেন। যারা স্বাক্ষর করেছেন এই প্রায় ৫,০০০ মানুষ এত অল্প সময়ে, ওনারা চান আমি যাতে নির্বাচনে কন্টেস্ট করতে পারি। তো সেই জন্য আমরা আপিল করেছি এবং আমরা আইনি প্রক্রিয়ার লড়াইটা চালিয়ে যাব। বাসায় বাসায় গিয়ে আমরা কি করেছি, 1%-এর স্বাক্ষর নিয়েছি, কিন্তু আমি যখন জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে সেটা জমা দিতে গেলাম তখন আবার আমাদের উপর আবার নতুন করে হামলা হলো। ভোটার নাম্বার যুক্ত করতে পারি নাই, এই জন্য আমাদের ভুল হয়েছে, এই জন্য আমার নমিনেশন পেপার বাতিল করেছে। নির্বাচন কমিশনের যে রিটার্নিং অফিসের দায়িত্বে আছে, এটা তারা খুব তড়িঘড়ি করে করেছে, যার কারণে আমাদের সঠিক স্বাক্ষর থাকা সত্ত্বেও আমাদেরকে এখন আপিল করতে হচ্ছে। ভোটারের কোনো অভিযোগ নাই, অভিযোগ হইল কিছু ফর্মে আমার সই নেই, এই কারণে আমাকে বাতিল করেছে। এ সময় নির্বাচন কমিশনের সিনিয়র সচিব জানান, সারা দেশে ৩০০ আসনে ৩,৪০৬টি মনোনয়নপত্র গ্রহণের বিপরীতে দাখিল করেন ২,৫৬৮ জন, যাদের মধ্যে বৈধ প্রার্থী ১,৮৪২ জন এবং ৭২৬টি মনোনয়নপত্র বাতিল হয়েছে। আজকে হচ্ছে আপিল নেওয়ার কথা, হলফনামা যেটা দিয়েছেন এটাতে প্রসেস অনুযায়ী বাছাইয়ের ক্ষেত্রেই তো এটা করা হয়েছে। আপিলের বুথ পরিদর্শন করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজনে কমিশন বদ্ধপরিকর। যখন নমিনেশন ফাইল করে অনেক লোক গিয়ে হাজির হয়, রিটার্নিং অফিসারের ওখানে অনেক একটু ভিড় হয়, কিন্তু ইট উইল অল বি ওভার ইনশাল্লাহ। আমরা এখনো কনভিন্সড যে আমরা একদম একটা ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন ইনশাল্লাহ দিতে পারবো, চিন্তা করবেন না, সবার সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ। তবে সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর নির্বাচন আয়োজনে সকলের সহযোগিতাও চান প্রধান নির্বাচন কমিশনার। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। ১২ই ফেব্রুয়ারি একই দিন জাতীয় নির্বাচন ও গণভোট, বিষয়টিকে উৎসবের রূপ দিতে চাইছে নির্বাচন কমিশন। তবে এবার এই মহাযজ্ঞে অন্যতম বাধা আইনশৃঙ্খলা পরিস্থিতি। ৫ই আগস্টের পর লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া এবং মাঠ পর্যায়ে প্রশাসনের ভূমিকা নিয়ে রয়েছে নানা প্রশ্ন। তবুও নির্বাচনের জন্য সব ধরনের প্রচেষ্টায় তৎপর প্রশাসন। সুষ্ঠু নির্বাচন আয়োজনে সবার সহযোগিতার আশা তাদের। জানেন যে আমাদের যে আরপিও আছে, নির্বাচনে ট্রেনে চড়েছে দেশ, শেষ হলো যাচাই বাছাই, বাকি কাজগুলো চলছে জোরে সোরে। ভোটার এলাকার যে নাম অ্যাটেস্টেড পাচ্ছি না। তবে নির্বাচনের আগে পক্ষপাতিত্ব, অবৈধ অস্ত্রের ঝনঝনানি ও সহিংসতার আশঙ্কার কথা বারবার উঠে আসছে রাজনৈতিক দলগুলোর মুখে। একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা সবার, তবে নিরপেক্ষ নির্বাচন ও আইন শৃঙ্খলা নিয়ে জনমনে বরাবরই তাড়া করছে নানা প্রশ্ন। মাঠ পর্যায়ে আমি প্রশাসনের তেমন কোনো ভূমিকা দেখতে পাচ্ছি না এ পর্যন্ত। ভোট হচ্ছে আনন্দের বিষয়, তাই না? আমরা যে প্রার্থীকে দেখা যায় চয়েস করব, তাকে আমি ভোট দেবো, এটা আমার নাগরিক অধিকার। ভোটার যে নির্বিঘ্নে ভোট সেন্টারে যাবে, এটা আসলে আমরা নির্ভর করছি সব ক্ষেত্রেই প্রশাসনের উপরে। গণতন্ত্র উত্তরণের পথে মব হতে পারে বড় চ্যালেঞ্জ। নির্বাচন সুষ্ঠু করতে প্রশাসন দলীয় মুক্তকরণের দাবি বিশিষ্টজনদের। একটা সংখ্যা থেকে যায়, আমরা বিভিন্নখানে যা দেখছি মবের যে উত্থান, কিছু দলীয় লোক প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া আছে। নিরপেক্ষ প্রশাসন আমরা যেটা আশা করেছিলাম সেটা এখনো হয়নি। মাঠ পর্যায়ের কর্মকর্তারা বলছেন, চ্যালেঞ্জ মোকাবেলায় মাঠ প্রশাসন প্রস্তুত, প্রয়োজন সবার সহযোগিতা। ইলেকশনটাকে সুষ্ঠু সুন্দর করা পুরোটাই একটি চ্যালেঞ্জ, তো আমরা কিন্তু পরিপূর্ণভাবে প্রস্তুত ইলেকশনের জন্য। আমাদের নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে আমরা মানতে বাধ্য করব যারা ক্যান্ডিডেট রয়েছেন। বিশৃঙ্খলার কথা মাথায় রেখে প্রস্তুতি নেওয়া হয়েছে, অস্ত্র উদ্ধারে চলছে সর্বোচ্চ চেষ্টা, বলছে পুলিশ। নির্বাচনকে সামনে রেখে একটা জনশ্রুতি আছে যে অবৈধ অস্ত্রের ব্যবহার বাড়তে পারে, সে লক্ষ্যে আমরা গোয়েন্দা তৎপরতা কাজে লাগাচ্ছি। সামনের দিনগুলোতে এগুলো আমরা আরো বেগবান করব। নির্বাচনী অফিস এবং নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপত্তার জন্য ইতিমধ্যে আমরা বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছি। আমাদের নির্বাচন যে অফিসগুলো আছে, এগুলো আমাদের পুলিশ সদস্যরা ওখানে ভিজিট করছে। নিরপেক্ষভাবে আমরা কাজ করে যাচ্ছি। মাঠ পর্যায়ে পুলিশ নিয়মিতভাবে চেকপোস্ট এবং যারা নির্বাচনে বিশৃঙ্খলা
সৃষ্টি করার আশঙ্কা করছি আমরা, তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসছি। জেলা পুলিশ বদ্ধপরিকর আইন শৃঙ্খলা সম্মানিত রাখতে এবং এখানে অপরাধ জিরো টলারেন্স, অপরাধ যিনি করবেন এখানে আইনের আওতায় আসবে অবশ্যই। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে দৃঢ়প্রতিজ্ঞ সরকার। যেসব কেন্দ্র ঝুঁকিপূর্ণ সেখানে বিশেষ নজর দেওয়ার কথা ভাবছেন প্রশাসকরা। 128টি কেন্দ্রকে আমরা অধিকতর ঝুঁকিপূর্ণ মনে করেছি। এটার আইন শৃঙ্খলা পরিস্থিতিও যাতে এখানে স্বাভাবিক থাকে, এজন্য আমরা অনেকগুলো ব্যবস্থা ইতিমধ্যে গ্রহণ করেছি। চুয়াডাঙ্গাবাসীদের আশ্বস্ত করতে চাই, একটি সুন্দর নির্বাচন পাবেন। আমরা দৃঢ় প্রতিজ্ঞ, এটা আমরা আপনাদেরকে উপহার দেব ইনশাল্লাহ। এই নির্বাচনকে উৎসবমুখর করার জন্য আমাদের প্রচারণা চলছে। এর বাইরেও যৌথ সভা আমরা করব উপজেলা এবং জেলা পর্যায়ে ভোটারদের উদ্বুদ্ধ করার কারণে। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে ইতিহাসের পাতায় নাম লেখাতে চায় নির্বাচন কমিশন। তা করা গেলেই দেশ ফিরবে স্থিতিশীলতায়, এমন প্রত্যাশাই সবার। খালিদ হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। নির্বাচনী হাওয়া উষ্ণতা ছড়াচ্ছে চট্টগ্রামে। 12 ফেব্রুয়ারির অপেক্ষায় নবীন প্রবীণ সব ভোটার। অতীতের ভয় ও শঙ্কা কাটিয়ে শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশের প্রত্যাশা তাদের। তবে দেশের ইতিহাসে একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট হওয়ায় সচেতনতা কার্যক্রম বৃদ্ধির তাগিদ দিয়েছেন ভোটাররা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের উত্তাপ উষ্ণতা ছড়িয়েছে চট্টগ্রাম মহানগর ও জেলার 16টি আসনে। প্রার্থীদের পাশাপাশি ভোটারদের মাঝেও আনন্দ উচ্ছ্বাসের কমতি নেই। শতাধিক প্রার্থীর মধ্যে সংসদে নিজেদের প্রতিনিধি বেছে নেবেন 66,16,713 জন ভোটার। নির্বাচনের ফলাফল নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে নারীরা, কেননা প্রায় 32 লাখই নারী ভোটার। ভয় ও সহিংসতা মুক্ত পরিবেশ নিশ্চিতের দাবি তাদের। এত মানুষের প্রাণের বিনিময়ে যেহেতু দেশটা এখন নতুনভাবে সাজানো হয়েছে, আমরা যেন একটা সুস্থ, স্বাভাবিক, সুন্দর একটা পরিবেশ পাই ভোট দেওয়ার জন্য। আমরা বাইরে বেরোতে পারি না, ওই দিন মা বাবাও অ্যালাউ করে না যে বাইরে ঝামেলা হতে পারে, এটা চিন্তা করে আমি যাইবো। এরকম কোনো রকম ভয় যাতে আমাদেরকে এবার কাবু করতে না পারে। এবারের নির্বাচনে 2টি করে ভোট দিতে হবে ভোটারদের। গোলাপি রঙের ব্যালটে গণভোট আর সাদা রঙের ব্যালটে জাতীয় সংসদ নির্বাচনের ভোট। 3,04,000 নতুন ভোটারের পাশাপাশি অনেকের কাছেই যা নতুন অভিজ্ঞতা। সাধারণ মানুষের মধ্যে এখনো গণভোটের ব্যাপারে ওই অর্থে যে অর্থে উৎসাহ উদ্দীপনা হওয়া দরকার সেটি এখনো দেখতে পাচ্ছি না। এই যে গণভোটটা, এই বিষয়ে তেমন কিছুই জানে নির্বাচন কমিশন বা এসব ব্যাপারে জড়িত, তাদের উচিত আরও ভালোভাবে মানুষকে জানানো। নতুন প্রজন্মের পাশাপাশি ভোটের প্রতি আগ্রহ প্রবীণদেরও। সামনে যেহেতু 2টা ভোট হবে, আমরা 2টা ভোট দেওয়ার জন্য খুব মুখিয়ে আছি, অধিক আগ্রহের সাথে অপেক্ষা করতেছে ভোট দেওয়ার জন্য। ভোটের দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে নির্বাচনী আমেজ। পরিবর্তিত পরিস্থিতিতে শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগের সুযোগ নিশ্চিতের দাবি ভোটারদের। ডিবিসি নিউজ ডেস্ক। 71, 90 এবং 24-এর অভ্যুত্থানকে ধারণ করে রাজনৈতিক সহনশীলতা বজায় রাখার কথা জানিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সোমবারও রাজনীতিক সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেন তারেক রহমানের সাথে। প্রতিদিনের মতো সোমবারও বেলা 12:15টার দিকে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কার্যালয়ে রাখা শোক বইয়ে সই ও তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সাক্ষাৎ শেষে বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের নেতারা বলেন, সবাইকে নিয়ে দেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন তারেক রহমান। 1971-এর যে মুক্তিযুদ্ধ, সেটা হলো আমাদের ভিত্তি। মুক্তিযুদ্ধকে বাদ দিলে, 71-কে বাদ দিলে বাংলাদেশের অস্তিত্ব থাকে না। কাজে মুক্তিযুদ্ধ আমাদের ভিত্তি এবং 90-এর গণ অভ্যুত্থান এবং 24-এর গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে ধারণ করেই আমরা নতুন যে বাংলাদেশ, একটা কল্যাণ রাষ্ট্র বাংলাদেশ, সেটা গড়ে তুলতে চাই। জনগণের মতামত প্রকাশ করার স্বাধীনতা নিশ্চিত করা এবং সেইটা কার্যকর করাটাই মানে বাংলাদেশের সামনের লক্ষ্য, এবং এটা বিএনপির পক্ষ থেকে জনাব তারেক রহমান এই বিষয়ে তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। আমরাও আমাদের যে লড়াই করছি এর জন্য, সেটা আমরা লড়াই চালিয়ে যাব। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পাঠানো শোকবার্তাও এদিন গ্রহণ করেন তারেক রহমান। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। 19 বছর পর বগুড়া যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
11ই জানুয়ারি সেখানে রাত্রি যাপন করে পরের দিন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বগুড়া জেলা বিএনপি আয়োজিত বিশেষ দোয়া মাহফিলে অংশ নেবেন। সোমবার সন্ধ্যায় জেলা বিএনপির জরুরি বৈঠক শেষে এসব তথ্য জানানো হয়। তবে তারেক রহমান বগুড়ায় কোথায় রাত্রি যাপন করবেন তা এখনও নির্ধারণ করা হয়নি। চূড়ান্ত হয়নি দোয়া মাহফিলের স্থানটিও। বগুড়া 6 আসনে বিএনপি মনোনীত প্রার্থী তারেক রহমান সর্বশেষ 2006 সালের 24শে ডিসেম্বর বগুড়া সফর করেন। এখনও আসন সমঝোতায় আসতে পারেনি জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোট। এরই মধ্যে দলগতভাবে মনোনয়ন জমা দিয়েছেন জোটভুক্তরা। জোটের নেতারা বলছেন শিগগিরই চূড়ান্ত হতে পারে আসন সংখ্যা। এ নিয়ে জোটের ভেতর কোনো টানাপোড়েন নেই বলেও জানান তারা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সমমনাদের নিয়ে 8 দলীয় নির্বাচনী মোর্চা গঠন করা হয়। নির্বাচনের আগে গণভোট, জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন সহ 5 দফা দাবিতে মাঠে নামে জোটটি। এরপর রাজনীতির পালাবদলে এই জোটে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, এবি পার্টি ও এলডিপির নাম লেখালে জোটের পরিধি বেড়ে হয় 11 দলীয় জোটে। শুরু হয় আসন ভাগাভাগি নিয়ে দফায় দফায় বৈঠক। সুরাহা হয়নি কোনোটিতে। নিজেদের মধ্যে দেখা দেয় টানাপোড়েন। জোটের ভবিষ্যৎ নিয়েও দেখা দেয় অনিশ্চয়তা। শোনা যায় ভাঙনের পদধ্বনি। তারপরও নির্বাচনী যজ্ঞে নিজ নিজ দলের অবস্থান থেকে মনোনয়ন জমা দিয়েছেন সব দলের প্রার্থীরা। তার মধ্যে জামায়াত ইসলামীর পক্ষ থেকে 276টি, ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে 272টি, জাতীয় নাগরিক পার্টি 46টি, খেলাফতে মজলিস থেকে 74টি এবং এবি পার্টি থেকে 53টি মনোনয়ন জমা দেওয়া হয়। বসে থাকেনি জোটের অন্য শরিক দলগুলো। আলোচনাটা শেষের দিকে আসছে, অর্থাৎ কিন্তু মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের দিনক্ষণ শেষ হলেও আসন বন্টনের কোনো রফাদফা করতে পারেনি জোট। জোট নেতারা বলছেন আসন সমঝোতার বিষয়টি ফয়সালা হবে শিগগিরই। সব শঙ্কা কেটে যাবার আশাও নেতাদের। তো এটা নিয়ে টানাপোড়ন এই অর্থে বড় আকারে কিছু নেই। এখন আমরা বসে ফাইনাল করব, যেহেতু আমরা একসাথে এতদিন থেকে কাজ করে আসছি। এই জন্য আসন নিয়ে আমার ধারণা আমরা সেটেল করতে পারবো। কাল পরশুর মধ্যেই আমরা একটা সিদ্ধান্তে পৌঁছতে চাচ্ছি। হয়তো সব জায়গায় যদি নাও হয়, কমপক্ষে 90-95% জায়গায় হয়তো আমাদের সমাধান হয়ে যেতে পারে। সময়ের অপ্রতুলতার কারণে এই অসুবিধাটা হয়েছে এবং নেতৃবৃন্দের নানা ব্যস্ততার কারণে এটা হয়েছে। আশা করছি যে এটা হয়তো সকল জাতীয় নেতৃবৃন্দ একসাথে বসে এটা সমাধান করবেন। তারা এও বলছেন যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে জোটের যাত্রা শুরু হয়েছিল তা ধরে রাখতে ভাঙার শঙ্কা উড়িয়ে দিয়েছেন 11 দলীয় জোটের নেতারা। নীতিগতভাবে আমরা সবাই একমত হয়েছি যে আমরা এই ঐক্যটা বজায় রাখবো, ঐক্যটা আমরা ভাঙবো না। এই ব্যাপারে আমাদের নীতিগতভাবে আমরা একমত হয়েছি। প্রত্যাহারের আগে এটা ফাইনাল করে নিতে হবে। আসনের বিষয়টা প্রত্যাহারে ফাইনাল করতে হবে। এতদিন পর্যন্ত ওয়েট করতে হবে না। আমার ধারণা আগামী 3-4 দিনের মধ্যে আমরা ঘোষণা দিয়ে দিতে পারবো। আমরা তো একসাথে জুলাই অভ্যুত্থান করেছি, দেশের স্বার্থে আমরা একসাথে হয়েছিলাম, একসাথে বিজয় অর্জন করেছি এবং দেশকে এগিয়ে নিতে হলে একসাথেই কাজ করতে হবে। তবে শেষ পর্যন্ত ভোটের নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলায় 11 দলীয় জোট তাদের অবস্থানে অনড় থাকতে পারবেন কিনা তা নিয়েও রাজনীতির মাঠে রয়েছে জল্পনা কল্পনা। ঠিক আছে, আমরা এডুকেশনটা বা হেলথ। হাসান আল মামুন, ডিবিসি নিউজ, ঢাকা। শীতের হাওয়ায় পাহাড়ি জেলার রাঙামাটিতে বাড়ছে অসুখ বিসুখ। বেশি আক্রান্ত হচ্ছেন বয়স্ক আর শিশুরা। হাসপাতালে বাড়ছে ভিড়। শীত তীব্র হলে এই চাপ আরও বাড়বে বলে মনে করেন হাসপাতালের আবাসিক চিকিৎসক। শীতকালের আরেক মাস মাঘ এখনো অনেকটা দূরে। এরই মধ্যে রাঙামাটির হাসপাতালে ভিড় বাড়ছে শীতের অসুখে আক্রান্তদের। আক্রান্তদের বেশিরভাগই শিশু ও বয়স্ক। আর দুর্গম এলাকা হওয়ায় রোগীদের ভোগান্তি বাড়ে যেন কয়েক গুণ। বউয়ের মধ্যে ব্যথা, খুব অসুস্থ, পেটে ব্যথা, এই হাং টাং বহু কবার মতন না, মাথা ধরে জ্বর হয়, তারপর বউয়ের পিঠে ব্যথা, বউয়ের মধ্যে ব্যথা, বুকের ব্যথা, তারপরে এই শ্বাসকষ্ট, হাড়ের কষ্ট, ডায়রিয়া, শ্বাসকষ্ট, অ্যাজমার পাশাপাশি হৃদরোগে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটছে জেলায়। বাড়তি চাপের কথা জানাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ। শিশু ওয়ার্ডে রোটাভাইরাল ডায়রিয়া বা উইন্টার ডায়রিয়া বলে আমরা এটাকে, আর ব্রঙ্কিওলাইটিসের রোগী বেড়ে গেছে। তবে সামনে যদি শীতের প্রকোপ বাড়ে তাহলে রোগীর সংখ্যা বাড়তে পারে।
সেজন্য স্বাস্থ্য বিভাগ প্রস্তুত আছে। শীতের মধ্যে সতর্ক থাকার পাশাপাশি শিশু ও বয়স্কদের জন্য একটু বাড়তি যত্নের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। সৈকত রঞ্জন চৌধুরী, ডিবিসি নিউজ, রাঙামাটি। সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে 2 দিনে 107 কোটি টাকা আমানত তুলে নিয়েছেন 13,000-এরও বেশি গ্রাহক। একই সময়ে জমাও পড়েছে 44 কোটি টাকারও বেশি। এমন তথ্য জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, সব শঙ্কা কাটিয়ে গ্রাহকের টাকা ফেরত পাওয়া ও নতুন ব্যাংকে টাকা জমা রাখার ঘটনা বড় সফলতা। তবে বড় আমানতকারীরা সহসায় টাকা ফেরত পাবেন না বলেও জানান তিনি। অনেক জল্পনা কল্পনার পর একীভূত হওয়া 5 ব্যাংকে আটকে থাকা আমানত ফেরত পেতে শুরু করেছে গ্রাহক। বাংলাদেশ ব্যাংকের গভর্নর এক সংবাদ সম্মেলনে জানালেন, গেল 2 দিনে 107 কোটি টাকা আমানত তুলে নিয়েছেন গ্রাহকরা। একই সময়ে জমাও হয়েছে 44 কোটি টাকা। সর্বমোট 13,314টা ট্রানজেকশন উইথড্রয়াল হয়েছে এবং মোট উইথড্রয়াল হয়েছে 107 কোটি 77 লক্ষ টাকা। দীর্ঘ প্রতীক্ষার পর আটকে থাকা আমানত ফেরত পেতে শুরু করলেও সবাই তা তুলতে পারছেন না। প্রাথমিক পর্যায়ে সর্বোচ্চ 2 লাখ টাকার আমানত ফেরত দিচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক। 95% গ্রাহক কিন্তু 2 লক্ষ টাকার নিচের গ্রাহক। ধীরে ধীরে টাকাটাকে রিলিজ করার প্ল্যান করেছি, যাতে একবারে টাকা তুলে ফেললে একটা ব্যাংকের সম্ভাব্য টিকে থাকাটাই কঠিন হয়ে যেতে পারে। শুরুতেই নতুন ব্যাংকে আমানত রাখার ঘটনাকে সাফল্য হিসেবেই দেখছেন গভর্নর। জানান, বড় আমানতকারীদের টাকা ফেরত পেতে অপেক্ষা করতে হবে অন্তত 2 বছর। বড় ডিপোজিটগুলোকে আমরা একটু ধীরে ধীরে উইথড্রয়ালের ব্যবস্থা করেছি। 2 বছর পর্যন্ত তারা ফুল উইথড্রয়াল করতে পারবেন না। এ সময় জানানো হয়, অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা না থাকলে একীভূত হওয়া ব্যাংকগুলোর কারো চাকরি যাবে না সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে। কিন্তু অপরাধের প্রমাণ মিললে কোনো ছাড় নয়। যারা দোষী তাদেরকে চিহ্নিত করা হবে আইনগতভাবেই, এবং যদি তারা বেআইনি কাজের সাথে যুক্ত থাকে অবশ্যই। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। ডিসেম্বর মাসে আরেক দফা বেড়েছে জিনিসপত্রের দাম। গেল ডিসেম্বর মাসে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 8.49%, যা নভেম্বর মাসে ছিল 8.29%। এছাড়া খাদ্য খাতে মূল্যস্ফীতি 7.36% থেকে বেড়ে ডিসেম্বর মাসে 7.71% হয়েছে। নভেম্বর মাসে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতির হার ছিল 9.8%। ডিসেম্বরে তা বেড়ে 9.13% হয়েছে। ডিসেম্বরে গ্রামাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 8.48%, যা নভেম্বরে ছিল 8.26%। আর শহরে সার্বিক মূল্যস্ফীতি নভেম্বর মাসে 8.39% থেকে বেড়ে ডিসেম্বরে 8.55% হয়েছে। আউট অফ স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম থেকে অন্তত 4 কোটি 8 লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে বরগুনার একটি এনজিওর বিরুদ্ধে। কেন্দ্রের ভাড়ার একটি টাকাও পরিশোধ করেনি সংস্থাটি। বকেয়া আছে শিক্ষকদের 3 মাসের বেতন। এছাড়া শিক্ষা উপকরণ, রক্ষণাবেক্ষণ ও পরিচ্ছন্নতা বাবদ এককালীন বরাদ্দের টাকাও হয়েছে 9/6। রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন নামে এই এনজিওর অনিয়মের অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। বরগুনায় ঝরে পড়া শিশুদের পাঠদানের লক্ষ্যে আউট অফ স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম শুরু হয় 2022 সালে। উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো পরিচালিত 3 বছর মেয়াদী এই প্রকল্পের কাজ পায় স্থানীয় রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন RDF। মাসে 5,000 টাকা বেতনে 420টি কেন্দ্রে একজন করে শিক্ষক নিয়োগ দেওয়া হয়। শিক্ষা উপকরণ, রক্ষণাবেক্ষণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা খরচের জন্য প্রতিটি কেন্দ্রে এককালীন 32,510 টাকা দেওয়া হয়। এছাড়া বার্ষিক খরচ 13,200 এবং মাসিক বাড়ি ভাড়া বাবদ 1,500 টাকা দেওয়ার কথা। বাড়ি মালিকদের অভিযোগ, 3 বছরে 1 টাকাও ভাড়া পরিশোধ করেনি এনজিওটি, যা টাকার অঙ্কে 2,26,80,000। শিক্ষকদের 3 মাসের বকেয়া বেতন 63 লাখ। এছাড়া কেন্দ্র ও রক্ষণাবেক্ষণ ব্যয় সহ মোট 4 কোটি 8 লাখ টাকা আত্মসাতের অভিযোগ RDF এর বিরুদ্ধে। আউট অফ চিলড্রেন এডুকেশনের ঝরে পড়া শিশুদের নিয়ে কাজ করি 2 বছর হয়েছে, কিন্তু আমরা 8 মাস ব্যাপী আমাদের বেতনটা পাচ্ছি না। RDF টাকাগুলো আত্মসাৎ করেছে। সর্বসাকল্যে 420 জন টিচারের একটা আনুমানিক হিসাব করেছি গভর্নমেন্টের ম্যানুয়াল অনুযায়ী, তাতে প্রায় 4 কোটি টাকার উপরে। কোনো বাড়ি ভাড়া পাই নাই, আর হলো যাইয়া সার্ভে টাকা পাই নাই, আর আনুষঙ্গিক যেগুলো আছে সেগুলোর কিছুই আমাদের দেয় নাই। এ বিষয়ে বিভিন্ন জায়গায় অভিযোগ করেও কোনো সুরাহা হয়নি। কর্মরত শিক্ষকরা তারা যে অভিযোগ করেছে এবং তারা
সেই অভিযোগ নিয়ে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে, তারা তৎকালীন জেলা প্রশাসকের কাছে তারা অভিযোগ দায়ের করেছেন, তারা বিভিন্ন জায়গায় আসলে ধর্ণা ধরেছেন, তারা এক সময় সংসদ সদস্যের কাছে গিয়েছেন, কিন্তু আসলে তারা কোনো আসলে প্রতিকার পায়নি। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি এনজিও কর্তৃপক্ষ। আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, তার এই বক্তব্য আমার উনি আমার পানিশমেন্ট দিয়েছেন বরিশাল। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। সরকারি এবং বেসরকারি যে কোনো দপ্তরের যে কোনো কাজের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে তাহলে সেটা তদন্তপূর্বক যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করাই হচ্ছে যে আমাদের কাজ। না, এ সংক্রান্ত অভিযোগের আমরা যদি লিখিত কোনো অভিযোগ পাই তাহলে সেটা তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগীদের ন্যায্য পাওনা ফিরিয়ে দেওয়ার পাশাপাশি আরডিএফ এর দুর্নীতির চিত্র প্রকাশ করার দাবি সচেতন মহলের। ডিবিসি নিউজ ডেস্ক। চট্টগ্রামের লোহাগাড়ায় প্রায় 1 কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি পাকা সেতু 2.5 বছর ধরে পড়ে আছে অচল অবস্থায়। সড়কের সঙ্গে সংযোগ না থাকায় কোনো কাজে আসছে না সেতুটি। এতে ভোগান্তিতে স্থানীয়রা। 2 বছরেও সেতুটি চালুতে কার্যকর পদক্ষেপ নেই প্রশাসনের। চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের হিন্দুপাড়া এলাকায় জামছড়ি খালের উপর এই সেতুটি তৈরিতে ব্যয় হয়েছে 99,61,000 টাকা। 2 বছর আগেই সেতুর কাজ শেষ হলেও নির্মাণ করা হয়নি সংযোগ সড়ক। সংযোগ সড়ক না থাকায় সেতুটি এখন ব্যবহারযোগ্য। চলাচলে ভোগান্তিতে পড়তে হচ্ছে স্থানীয়দের। তাই দ্রুত সেতুটি চালুর দাবি এলাকাবাসীর। যাতায়াতের পথ মনে করেন এই থাকলো আর না থাকার মতো, আমরা যাতায়াতের পথে যে কষ্ট পাচ্ছি। চিকিৎসার জন্য নিয়ে যেতে হচ্ছে, রাস্তা ভাঙা থাকার কারণে অনেকেরও মৃত্যু হচ্ছে। চলাফেরার জন্য ছাত্রছাত্রী এবং কৃষক শ্রমিক জনতা অনেক কষ্ট হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে সংযোগ সড়ক নির্মাণের কথা জানালেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। আমি আশা করি যে খুব দ্রুত সময়ের মধ্যেই এটির সুফল স্থানীয় জনগণ ভোগ করবে এবং দ্রুত সময়ের মধ্যে আমরা এই কাজটি শেষ করে দিতে পারব বলে আশাবাদ ব্যক্ত করছি। 2021-22 অর্থ বছরে 50 ফুট দৈর্ঘ্য ও 18 ফুট প্রস্থের সেতুটি নির্মাণের অনুমোদন দেওয়া হয়। নির্মাণের দায়িত্ব পায় ঠিকাদারি প্রতিষ্ঠান কাশেম ব্রাদার্স। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। এই মৌসুমের রেকর্ড সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে। তাপমাত্রা নেমে এসেছে 7 ডিগ্রি সেলসিয়াসে। মাঝারি শৈত্যপ্রবাহ বইছে রাজশাহী, পাবনা ও চুয়াডাঙ্গায়। পৌষের হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে রাজশাহীর জনজীবন। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল 100%। ঘন কুয়াশায় ঢাকা পড়েছে রাস্তাঘাট ও প্রকৃতি। মাঝারি শৈত্যপ্রবাহের সঙ্গে ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন। চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7.5 ডিগ্রি সেলসিয়াস। গত 2 দিন সূর্যের দেখা মেলেনি। উত্তর দিক থেকে বয়ে আসা হিম বাতাস ও ঘন কুয়াশার কারণে শীতের তীব্রতা বেড়েছে কয়েকগুণ। খুব প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। প্রচণ্ড শীতে ডায়রিয়া রোগী আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে সীমান্তবর্তী এই জেলায়। শয্যা সংকটে অনেক রোগীকে মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে। এতে ভোগান্তিতে রয়েছে রোগী। চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। মৃদু শৈত্যপ্রবাহ চলছে পঞ্চগড়ে। সর্বনিম্ন তাপমাত্রা 8.6 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এমন অবস্থা হচ্ছে যে ভ্যান চালাতে পারছিনি, হ্যান্ডেল ধরতে পারছিনি, হাত পাশে কাঁপছে আমাদের। 2 দিন থেকে হিমেল হাওয়া শুরু হয়েছে, প্রচণ্ড শীত। সকাল এবং সন্ধ্যার পর থেকে কুয়াশা নেমে আসছে। ঝিনাইদহে বিস্তীর্ণ প্রান্তর জুড়ে সরিষার আবাদ। প্রকৃতির সেই রূপ দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে ছুটে আসছেন অনেকে। খরচের তুলনায় লাভ ও চাহিদা বেশি হওয়ায় কৃষক প্রতি বছর ঝুঁকছেন বাড়তি ফসল হিসেবে সরিষা আবাদে। কৃষি বিভাগের পক্ষ থেকে উৎসাহিত করা হচ্ছে কৃষকদের। বিস্তীর্ণ মাঠ, যতদূর চোখ যায় শুধু ফুল আর ফুল। মৌম গন্ধ আর হলুদের সৌন্দর্যে মুগ্ধ হবেন যে কেউ। ঝিনাইদহ সদর উপজেলার মিয়াকুণ্ডু ও জিতুর গ্রামের মাঠে দেখা মেলে মনোমুগ্ধকর এই দৃশ্য। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে সৌন্দর্য পিপাসুরা আসছেন সরিষা ক্ষেত দেখতে। শুধু মিয়াকুণ্ডু ও জিতুর গ্রামের এই মাঠেই এবছর সরিষার আবাদ হয়েছে 285 হেক্টর জমিতে। আমন আবাদের পর বোরো ধান লাগানোর মধ্যবর্তী সময়ে জমি অব্যবহৃত পড়ে থাকে, তাই এই সময়ে বাড়তি ফসল হিসেবে আবাদ করা হয় সরিষা। সরিষার আবাদটা হচ্ছে আপনার ধান কাটার পর বা নতুন করে ধান রোপণের পূর্বে ভুঁইটা যখন পড়ে থাকে, এই সময় আমরা
একটা বাড়তি ফসল হিসেবে এই সরিষাটা আবাদ করি। 1 বিঘা ভূমিতে আমরা সরিষার চাষ করতে গেলে সর্বোচ্চ মাড়াই পর্যন্ত 7,000 টাকা খরচ আসে। 6 বিঘে আমাকে 46 টাকা বিঘা, তো ওই 60 মণ পাইলাম। এদিকে সৌন্দর্য দেখে মুগ্ধ সবাই। অনেক সুন্দর লাগছে জায়গাটা এসে, তো যদি ভাবছি যে পরবর্তীতে আবার আসবো। চারিদিকে যত দূর চোখ যাচ্ছে এই সুন্দর সরিষা ক্ষেত দেখতে আমরা আসছি। এমন আবাদে আশাবাদী কৃষি বিভাগ। সরিষার আবাদ বৃদ্ধি করার জন্য আমাদের যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে ভোজ্য তেলের ব্যাপারে বৈদেশিক নির্ভরতা কমানো, আমাদের দেশীয় ভোজ্য তেলের ব্যবহার বৃদ্ধি করা। সাথে সাথে সরিষা যেহেতু স্বল্প জীবনকালের একটি ফসল, আমন ধানের পরে বোরো ধানের আগে এই ফসলটা তুলে নেওয়া যায়, সাথে আপনার শস্য নিবিড়তা বৃদ্ধি পায়। চলতি বছর সদর উপজেলায় মোট সরিষার আবাদ হয়েছে 3,920 হেক্টর জমিতে, যা লক্ষ্যমাত্রার 24 হেক্টর বেশি। বীজ বপন থেকে ফসল ঘরে তুলতে সময় লাগে 75 থেকে 80 দিন। ডিবিসি নিউজ ডেস্ক। নিউ ইয়র্কের আদালতে নাটকীয় 40 মিনিটের শুনানিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস মাদক ও অস্ত্র সংক্রান্ত অভিযোগে নিজেদের নির্দোষ দাবি করেছেন। সোমবার দুপুরে তাদের আদালতে তোলা হয়। প্রবেশের কয়েক মিনিট পরেই বিচারক এলভিন হেলারস্টাইন কার্যক্রম শুরু করার জন্য মাদুরোর পরিচয় নিশ্চিত করতে বলেন। তখন মাদুরো নিজেকে এখনও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট দাবি করে বলেন, আমি নির্দোষ। শুনানিতে তার স্ত্রীও নিজেকে নির্দোষ দাবি করেন। মার্কিন হামলা ভেনেজুয়েলার ফ্লোরেস আহত হন বলে আদালতকে জানান তার আইনজীবী মার্ক ডনেলি। 17 মার্চ পরবর্তী শুনানির দিন ঠিক করা হয়েছে। আদালতে উঠানোর সময় তাদের পরনে ছিল বন্দীদের পোশাক। মাদুরোর হাতে ছিল হাতকড়া এবং পায়ে ডান্ডা বেড়ি। ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডেলসি রদ্রিগেজ। স্থানীয় সময় সোমবার ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে এক সংসদীয় অধিবেশনে তিনি শপথ নেন। 2018 সাল থেকে ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন ডেলসি। শপথ নেওয়ার পর ডেলসি রদ্রিগেজ মাদুরো ও তার স্ত্রীকে আটকের ঘটনাকে অপহরণ বলে অভিহিত করেন। এ সময় তিনি দেশের শান্তি ও অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার অঙ্গীকার করেন। সংসদীয় অধিবেশনে মাদুরোর ছেলে উপস্থিত ছিলেন। এছাড়া ভেনেজুয়েলার 283 জন আইন প্রণেতা শপথ নেন। একই দিনে আইন প্রণেতা ও ডেলসি রদ্রিগেজের ভাই জর্জে রদ্রিগেজ জাতীয় পরিষদের সভাপতি হিসেবে শপথ গ্রহণ করেন। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গেই থাকুন।